আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রবের প্রতি, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একটি পথ দেখিয়েছেন, আমাদেরকে খেলাফতের মহান দায়িত্ব অর্পণ করে আমাদেরকে ইনসাফপূর্ণ, বরকতময়, রহমতপূর্ণ গন্তব্যের দিকে ধাবিত করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছেন, যারা সমাজের অর্ধেক হিসেবে ভূমিকা পালন করে এবং বাকি অর্ধেক জনগোষ্ঠীকেও সমাজের জন্য নিজের হাতে করে গড়ে তোলে। সেই নারী যারা সভ্যতাকে শুধু সৌন্দর্য মণ্ডিত কিংবা মমতার চাদরে ঢেকেই রাখে না, একই সাথে সভ্যতার ধারাকে অগ্রসর করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের সেমিনারে উপস্থিত আমার সেই সম্মানিত বোনদের জানাচ্ছি সশ্রদ্ধ অভিবাদন এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজ 9 ডিসেম্বর, বাঙালি মুসলিম নারী জাগরণের অন্যতম পথিকৃৎ রোকেয়া আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। আজকে তিনি জন্মগ্রহণ করেছেন বলেও অনেক জায়গায় পাওয়া যায়, বেশিরভাগ জায়গাতে পাওয়া যায়, তবে কিছু কিছু মানুষ তার জন্ম তারিখ নিয়ে বিতর্ক করেছেন। আমরা কোনো বিতর্কে যাব না। আজকে আমরা রোকেয়ার সমাজ বীক্ষণ, তার সমাজ সংস্কারের দিকেই দৃষ্টিপাত করব। রোকেয়া তার সময় যে সমস্ত সামাজিক সমস্যাগুলোকে চিহ্নিত করেছিলেন, অর্থাৎ সেই সময়ে নারীকে কেন্দ্র করে এবং সমগ্র সমাজে যে সমস্ত সমস্যা ছিল, সেই সমস্যার অধিকাংশ সমস্যা রোকেয়া তার নিজের বাড়িতেই দেখেছিলেন। এর বাইরে তিনি আত্মীয় স্বজনের মাধ্যমে জেনেছেন। এবং রোকেয়া যেহেতু অনেক বেশি জ্ঞানানুরাগী ছিলেন, ফলে তিনি পঠন পাঠন সূত্রে সমাজ সম্পর্কে মজবুত ভাবে ধারণা লাভ করেছেন। সব মিলে বলা যায় রোকেয়া সমাজ সম্পর্কে বিস্তৃত, গভীর এবং স্পষ্ট ধারণা রাখতেন। রোকেয়ার সংস্কারকে দুই ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। একটি, মাঠে ময়দানে, তিনি মাঠে ময়দানে কাজ করেছেন। নারীদের শিক্ষা সম্প্রসারণের জন্য তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন। আবার সেই স্কুলের ছাত্রী সংগ্রহের জন্য বাড়ি বাড়ি গিয়েছেন, ছাত্রীর অভিভাবকদেরকে বুঝিয়েছেন নারীদেরকে কেন শিক্ষা অর্জন করতে হবে, নারীদের জন্য জ্ঞান অর্জন কেন জরুরি। নানা যুক্তিতর্ক দিয়ে তাকে বোঝাতে হয়েছে ছাত্রীর অভিভাবকদেরকে, এবং বোঝানোর মাধ্যমেই ভর্তির জন্য রাজি করাতে হয়েছে। এছাড়া অর্থনৈতিক মুক্তির জন্য তিনি কাজ করেছেন। তিনি নারীদের জন্য সমিতি প্রতিষ্ঠা করেছেন। নানান ধরনের মাঠে ময়দানে কাজ তিনি চালিয়ে গেছেন। আর তার দ্বিতীয় দিক হচ্ছে, তিনি বুদ্ধিজীবীর মতো সমাজকে বিশ্লেষণ করেছেন এবং তার লেখনী সত্তার মাধ্যমে তার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সামনে উপস্থাপন করেছেন, যার মাধ্যমে আজকে আমরা রোকেয়াকে জানতে পারছি, রোকেয়ার মতো করে রোকেয়াকে জানতে পারছি। বিশিষ্ট প্রাবন্ধিক আব্দুল হক তার বেগম রোকেয়া শীর্ষক প্রবন্ধে রোকেয়ার সমাজ সংস্কারকে তিনটা ধারায় বিভক্ত করেছেন। একটি হচ্ছে রোকেয়ার শিক্ষাব্রতিনী রোকেয়া, দ্বিতীয়ত রোকেয়ার নারী নেত্রী হিসেবে তিনি যে নারী জাগরণের নেত্রী হিসেবে ভূমিকা পালন করেছেন সেটিকে তিনি আলাদাভাবে ব্যাখ্যা করেছেন, তৃতীয়ত লেখনী সত্তা। যাই হোক, আজকে আমরা রোকেয়ার একজন সমাজ সংস্কারক রোকেয়া, একজন লেখিকা রোকেয়াকে মূল্যায়ন করব। তবে তার আগে আমরা সেই সময়ের সামাজিক পরিপ্রেক্ষিতটা একটু স্মরণ করব। আমাদেরকে বিবেচনায় রাখতে হবে, আমরা যেই সময় পরিমণ্ডলে রোকেয়ার সমাজ সংস্কারকে মূল্যায়ন করতে যাচ্ছি, সে সময় শুধু নারীরা পশ্চাৎপদ ছিল তাই কিন্তু না। সমগ্র মুসলিম সমাজ নানা ধরনের সংকটে জর্জরিত ছিল। সেই সময় 1757 সালে পলাশীর যুদ্ধের পর নবাব সিরাজের পতন ঘটে, এবং নবাব সিরাজের পতনের পর কোম্পানি শাসন, ব্রিটিশ শাসন, এই শাসনকালে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এই সমস্ত ঘটনার প্রক্রিয়াতে মুসলমানদের যে দীর্ঘকালের মর্যাদা ছিল, সামাজিক মর্যাদা, অর্থনৈতিক উচ্চ অবস্থান, সেগুলো একেবারে দুমড়ে মুচড়ে যায়।
1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা করা হলে মুসলমান জমিদাররা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1828 সালে লাখরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন প্রণয়ন করা হলে সেখানে মুসলমানরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া 1837 সালে ফার্সি ভাষার পরিবর্তে যখন ইংরেজিকে প্রশাসনিক ভাষা হিসেবে চালু করা হয়, তখন মুসলমানরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভাষা পরিবর্তন করা হলে বা একটা প্রচলিত ভাষাকে যদি পরিবর্তন করা হয়, তখন কিভাবে ক্ষতির শিকার হতে হয় সেটা আমরা আমাদের ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতেই অনেকটা আন্দাজ করতে পারি। তো সেই সময় ভাষার পরিবর্তন সূত্রে শাসন বিভাগ থেকে, আইন বিভাগ থেকে মুসলমানদেরকে গণহারে চাকরিচ্যুত করা হয়েছে এবং হিন্দুদেরকে সেখানে বসানো হয়েছে। হিন্দুদের হারানোর কোনো বেদনা ছিল না, তাদের হারানোর কোনো অভিমান ছিল না। হিন্দুরা যা পেয়েছে, ইংরেজদের শাসনকে তারা আশীর্বাদ মনে করেছে। তারা মনে করেছে যে এটা তাদের ভাগ্য বদলের একটা সুবর্ণ সুযোগ। তারা একেবারে সর্বহারার মতো কোনো ধরনের পিছুটান ছাড়া তারা যা পেরেছে সবটুকু নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মুসলমানরা কি করেছে? মুসলমানরা পাশ্চাত্য শিক্ষাকে বর্জন করেছে, পাশ্চাত্য ভাষাকে বর্জন করেছে। কিন্তু বর্জন করার ফলে যে শূন্য স্থানটি তৈরি হয়েছে, সেই শূন্য স্থান পূরণ করার ব্যাপারে তারা কোনো ধরনের উদ্যোগ নেয়নি সেই সময় পর্যন্ত। মুসলমানরা একেবারে কঠোরভাবে, সংবেদনশীলভাবে পাশ্চাত্য শিক্ষাকে বর্জন করার চেষ্টা করেছে। ফলে দেখা গেছে কেউ কেউ বাধ্য হয়ে যখন পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে, তখন সেই মুসলমানকে কাফের পর্যন্ত ঘোষণা করা হয়েছে। বোঝাই যাচ্ছে আসলে কতটা সংবেদনশীল ছিল। মুসলমানদের মধ্যে যেই হারানোর ক্ষোভ ছিল, বেদনা ছিল, ইংরেজরা তো মুসলমানদেরকে ষড়যন্ত্রমূলক যুদ্ধের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করেছে। এই ক্ষোভটা ছিল, এটা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধাবোধ থেকে তারা করেছে, এটা ঠিক আছে। কিন্তু মুসলমানদের যে শিক্ষার ঐতিহ্য ছিল, চমৎকার একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে সময়ের দাবিতে নবায়ন করে নিজেরা ধারণ করবে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি গ্রহণযোগ্য কার্যকরী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে, সে দায়িত্বটা কিন্তু তারা পালন করেনি। তারা শুধু বর্জনই করেছে, নিজেদের যে দায়িত্ব ছিল সেটা তারা পালন করেনি। সেই সময় মুসলমানরা শিক্ষা থেকে যেহেতু নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছিল, ফলে খুব স্বাভাবিকভাবেই তারা নানা ধরনের কুসংস্কারকে আঁকড়ে ধরেছে। কুসংস্কার ঠিক কোন পর্যায়ের ছিল সেটা আমরা যদি কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ উপন্যাস পড়ি কিছুটা আন্দাজ করতে পারবো। সেখানে কাজী ইমদাদুল হক চমৎকার ভাবে সেই সমাজের কাঠামোটাকে তুলে ধরেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে কুসংস্কার, জ্ঞানের ক্ষেত্রে কুসংস্কার, আর সবচেয়ে বেশি কুসংস্কার ছিল নারী কেন্দ্রিক। আমরা যদি খেয়াল করি সমাজের যে কোনো ধারাতে যখন কোনো ধরনের অধঃপতন আসে, তখন নারীকে কেন্দ্র করে বেশি কুসংস্কার সৃষ্টি হয়। আমাদের সমাজেও সেটি হয়েছিল। কিন্তু আমরা যদি দেখি ইসলাম ধর্ম, যেই কুসংস্কার তৈরি হয়েছিল সেই কুসংস্কার গুলো কিন্তু ইসলাম ধর্মকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল। কিন্তু এই ইসলাম ধর্ম কেমন ছিল? আমরা যদি ইসলামের ইতিহাস দেখি তাহলে দেখব ইসলাম অত্যন্ত দ্রুততার সাথে সমগ্র পৃথিবীতে গ্রহণযোগ্যতা অর্জন করেছিল, বিজয় অর্জন করেছিল এবং আদিল সভ্যতা প্রতিষ্ঠা করে পৃথিবীতে বিভিন্ন কালের মানুষের জন্য একটা নজরানা পেশ করেছিল যে একটা সভ্যতা কতটা ইনসাফপূর্ণ হতে পারে, কতটা নারী বান্ধব হতে পারে এবং কিভাবে জ্ঞানকে সামনে রেখে, কল্যাণমূলক জ্ঞানকে সামনে রেখে অগ্রসর হতে পারে। আমরা দেখেছি ইসলামের প্রাথমিক যুগে ইসলাম তিনটি বিষয় বিপ্লব সাধন করে এগিয়ে গিয়েছিল: এক আখলাক, দুই জ্ঞান, তিন নারী। কিন্তু মুসলমানরা যেহেতু ইসলামের মৌলিক বৈশিষ্ট্য থেকে ছিটকে গিয়েছিল, ফলে এই তিনটি বিষয়ের মধ্যে তারা ভারসাম্য আনবে বা এই তিনটি চিন্তার ক্ষেত্রে নিজেদের যে পূর্ব
অভিজ্ঞতা এবং নিজেদের যে চিন্তাধারা সেটার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে সেটা করতে পারেনি। ইসলামের মৌলিক ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে এক ধরনের ধোঁয়াশা এবং গোলক ধাঁধার মধ্যে হারিয়ে যায়, যেখানে তারা শুধু কুসংস্কারকে আঁকড়ে ধরতে পেরেছিল। সেই পরিস্থিতি থেকে মুসলমানদেরকে বের করে আনতে পরবর্তীতে অনেক ধরনের সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, তবে সেখানেও নারীরা কিন্তু উপেক্ষিত হয়েছে। এরপরে আমাদের রোকেয়া এলেন, যিনি নারীকে কেন্দ্র করে, নারীদের জন্য এবং নারীদেরকে কেন্দ্র করে হলেও তিনি মূলত জাতীয় জাগরণের জন্য, সংস্কারের জন্য নিজেকে ব্রতী করেছিলেন। তিনি একজন সমাজ সংস্কারক হিসেবে কেমন ছিলেন, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে বলতে হবে, আজকে যদি আমরা প্রশ্ন করি, বা প্রশ্ন না, আমরা যদি এই সব নারী জাগরণ কিংবা নারী মুক্তি শব্দটা উচ্চারণ করি, তাহলে প্রথমে যে নামটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে, আমাদের চিন্তার জগতে ভেসে ওঠে, সেটি হচ্ছে রোকেয়া। এই যে আমাদের চিন্তায় তিনি আসন গ্রহণ করছেন, এটি সবচেয়ে বড় মূল্যায়ন। রোকেয়ার সমাজ সংস্কারকে মূল্যায়নের ক্ষেত্রে নানা ধরনের মতামত দেখা যায়। সবাই কিন্তু একমত হয়ে রোকেয়ার সমাজ সংস্কারকে মূল্যায়ন করতে পারেননি। কেউ সমাজ সংস্কারের জন্য তাকে বাহবা দিয়েছেন, অনেক বেশি প্রশংসা করেছেন, আবার কেউ তাকে ইসলাম বিরোধী বলেছেন, আবার কেউ তাকে কট্টর নারীবাদী বলেছেন। তো আজকে আমরা যখন রোকেয়াকে মূল্যায়ন করতে যাচ্ছি, তখন আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আমরা যখন রোকেয়ার টেক্সট পড়ব, রোকেয়ার গ্রন্থগুলো পড়ব, তখন আমাদের একটু সংশয় জাগতে পারে, এই অংশটাতে কি রোকেয়া একটু ইসলাম বিরোধিতা করলেন, এরকম মনে হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, রোকেয়া কোন জায়গায় ইসলাম বিরোধিতা করেছেন এটা যদি মনেও হয়, তবে আমাদেরকে অত্যন্ত উদারভাবে স্মরণ রাখতে হবে এবং পার্থক্য করতে হবে, তিনি যে ইসলামের বিরোধিতা করছেন সেই ইসলাম কি মৌলিক ইসলাম, নাকি সেই সময় কুসংস্কারাচ্ছন্ন মুসলমানদের লোকায়ত বিশ্বাসে ইসলাম। সেটা আমাদেরকে মাথায় রেখে রোকেয়াকে মূল্যায়ন করতে হবে, তাতে করে রোকেয়ার প্রতি অল্প বিস্তর ন্যায় বিচার করা হবে। যাই হোক, রোকেয়া কোন পরিপ্রেক্ষিত থেকে সমাজ সংস্কারের জন্য অগ্রসর হয়েছিলেন সেটা আমরা দেখানোর চেষ্টা করব, এবং রোকেয়া ঠিক কোন অবস্থান থেকে পর্দার বিরোধিতা করেছেন, আমি দুঃখিত, পর্দার বিরোধিতা করেছেন এই শব্দটা উচ্চারণ করা উচিত না, অবরুদ্ধতার তিনি বিরোধিতা করেছেন, এবং তিনি ঠিক কোন পর্দার বিরোধিতা করেছেন সেটা আমরা জানবো। সেই সময় যেই পর্দার বিষয় ছিল সেটা ঠিক কেমন ছিল সেটা আমি একটু দেখানোর জন্য এই মুহূর্তে আমি রোকেয়ার অবরোধ বাসিনী গ্রন্থটাকে সামনে রাখবো। রোকেয়ার অবরোধ বাসিনী গ্রন্থে মোট 47টি কাহিনী তিনি তুলে ধরেছেন, যে কাহিনীগুলো ঐতিহাসিকভাবে সত্য, যেগুলোর কিছু কাহিনী তিনি নিজে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে সংগ্রহ করেছেন, আবার কিছু তিনি নির্ভরযোগ্য সূত্র থেকে লিপিবদ্ধ করেছেন। এই কাহিনীকে অনেক সমালোচকেরা বলেছেন এগুলো গল্প আকারে হলেও এগুলো সেই সময়ের সমাজ সত্য। সেই সমাজ সত্য কেমন ছিল সেটা আমরা একটু দেখব। 47টি কাহিনী বলা তো সম্ভব না, আমি এর মধ্যে প্রতিনিধিত্বশীল যে কাহিনীগুলো আমার কাছে মনে হয়েছে, যেগুলো উত্থাপনের মাধ্যমে মোটামুটি ধারণা লাভ করা যাবে, আমি সেগুলোই বলবো। এর মধ্যে প্রথমে আমি যেটি বলবো সেটি রোকেয়ারই কথা। রোকেয়া তার নিজের কথা বলছেন। তিনি তো জমিদার পরিবারের মেয়ে ছিলেন, যদিও ক্ষয়িষ্ণু জমিদার, তারপরে জমিদার পরিবারের মেয়ে ছিলেন। তো তিনি বলছেন, আমাদের জমিদার বাড়ির অন্দরমহলে মেয়েদের যেহেতু ছেলেদের যাতায়াত ছিল না, অতএব ছেলেদের সাথে পর্দা করতে হবে, এটা নিয়ে খুব একটা বিড়ম্বনায় ভুগতে হয়নি। মানে ছেলেদের সাথে যে পর্দাটা, এটা নিয়ে রোকেয়াকে খুব একটা ভোগান্তি পেতে হয়নি। তার ভোগান্তি যেটা ছিল সেটা হচ্ছে মেয়েদের সাথে পর্দা।
এখন এটা আমাদের কাছে হাস্যকর মনে হতে পারে, সেই সময় রোকেয়াকে যেটি করতে হতো, প্রতিবেশী মুসলমান নারীরা এলেও তার সামনেও যাওয়া যেত না, যাওয়ার কোনো সুযোগ ছিল না। যখন প্রতিবেশীরা আসতো তখন বাড়ির কেউ ইশারা করতো, তখন বাড়ির মেয়েদেরকে যে যেখানে পারে, একেবারে বাঘ ভাল্লুককে দেখে ভয় করলে যেমন মানুষ পালানোর জন্য, জীবন বাঁচানোর জন্য যেখানে সেখানে ঢুকে পড়ে আত্মরক্ষার চেষ্টা করে, রোকেয়াকেও ঠিক তেমন করতে হতো। এবং নিঃসন্দেহে রোকেয়ার আর যারা বোন ছিলেন বা সেই পরিবারে আর যারা মেয়ে ছিলেন, তাদেরকেও এই একই বিধান পালন করতে হতো। তো রোকেয়া বলছেন অনেক সময় তিনি এশারা বুঝতে পারতেন না, ফলে তিনি ওখানেই বসে থাকতেন এবং প্রতিবেশীরা এসে তাকে দেখে ফেললে তার পরিবারের যারা প্রবীণ আত্মীয় স্বজন আছে তারা ভৎসনা করতো, তীব্রভাবে ভৎসনা করতো, বলতো যে কলিযুগের বেহায় আমি। এক্ষেত্রে আমাদের কারো কারো এটা মনে হতে পারে যে কিছু কিছু মেয়েদের সামনে তো পর্দা করার বিধান আছে আমাদের ইসলামে, তবে এটা কোন কিছু কিছু এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর এটাও মাথায় রাখতে হবে, রোকেয়ারদের যে পারিবারিক আবহ ছিল সেখানে তারা যে সতর খুলে থাকতেন তা কিন্তু না, তারা যথেষ্ট পর্দার সাথে থাকতেন। তারা যে পর্দাটা করতেন সেটা হচ্ছে নিজেদের অস্তিত্বকে গোপন করার পর্দা, এই জন্য তাদেরকে লুকাতে হতো। তো রোকেয়া বলছেন আমরা যে মাঝে মাঝে এশারা খেয়াল করতাম না এবং ভুল করে পরনারীর সামনে, পরনারী এটা হয়তো পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা যে সময়কে পাঠ করছি সেই সময় পরনারী নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, এবং সেই পরনারী খুব একটা দূরের না, কাছের, তবুও দূরের। যাই হোক, রোকেয়া বলছেন এছাড়া না বোঝার জন্য তাকে ভৎসনার শিকার হতে হতো। তো এক্ষেত্রে রোকেয়া একটা উদাহরণ হাজির করছেন, তিনি বলছেন মুরগি যখন আকাশে চিলকে উঠতে দেখে তার বাচ্চাদেরকে রক্ষা করার জন্য একটা ইশারা দেয়, সেই ইশারা আবার তার বাচ্চারা বোঝে। যাই খেয়ে বেড়াক, ঘুরে বেড়াক, যেখানে থাকুক, ওই ইশারা পেলে তারা চলে আসে এবং মায়ের পাখার নিচে তারা আত্মরক্ষা করার চেষ্টা করে। তো রোকে এই জায়গায় একটা শব্দ ব্যবহার করেছেন, বলছেন যে ওটা মুরগির স্বভাব, তাই মুরগি করতে পারে, আমি তো মুরগি না। এক্ষেত্রে আমি আরেকটা বিষয়কে একটু এখন ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যদিও আমি আমার আলোচনার পরবর্তী অংশে বিস্তারিত বলবো। সেটি হচ্ছে রোকেয়াকে কট্টর নারীবাদী বলা হয়, বিশেষ করে হুমায়ুন আজাদের মতো যারা আছেন তারা রোকেয়াকে নিজের দলে ফেরানোর জন্য যৌক্তিকভাবে অযৌক্তিকভাবে কট্টর নারীবাদী বলেছেন। তো সেই জায়গায় আমরা দেখব রোকেয়া কিন্তু নারীবাদী ধারার প্রচলিত যে মতবাদের নারীবাদ, সেই তাদের মতো একেবারে নারী আমি সব করতে পারি সেটা না করে নারীর ফিতরাতকে, মানুষের ফিতরাতকে গুরুত্ব দিয়েছেন। এখানে এই যে তিনি বলছেন ওটা তো আমার স্বভাব না, তাই আমি বুঝতে পারি না। যাই হোক, এবার আমি অবরোধবাসিনী যে গ্রন্থ, সেই গ্রন্থের প্রথম কাহিনীটি বলবো। এই কাহিনীটাও জমিদার বাড়ির এবং এটিও পরনারীর এবং যথেষ্ট মজার। আমি একটু অনুরোধ করব যাদের ভিডিওতে আসার সুযোগ আছে, দয়া করে ভিডিওতে আসলে আমার জন্য ভালো হয়, কারণ আমি চোখাচোখি করে কথা বলতে পছন্দ করি এবং সেটা যদি না হয় আমি কথা বলতে একটু আমার অস্বস্তি লাগে। তো যাই হোক, আমি যেই কাহিনীটা বলতে যাচ্ছি সেটা অনেক মজার। জমিদার বাড়ির কাহিনী। জমিদার বাড়ির মেয়েরা একটা দুইটার সময় জোহরের নামাজ পড়বে, নামাজের জন্য অজু করতে আঙিনায় এসেছে, বলা বাহুল্য মেয়েরা অজু করবে, এজন্য আর কেউ নাই, পুরুষরা সব বাইরে চলে গেছে, নারীরা অজু করছে, অজু করে চলে গেছে। এর মধ্যে একজন নারী, তার নাম খাতুন। খাতুনের অজু তখনও শেষ হয়নি, তার পায়ে আলতার মা পানি ঢালছে অজু করানোর জন্য। হঠাৎ করে ওই আঙিনাতে একজন মহিলা কাবুলিওয়ালা ঢুকে পড়েছে। যখন মহিলা কাবুলিওয়ালা ঢুকে পড়েছে তখন রোকেয়া রোকেয়া বলছেন সেই খাতুন একেবারে দৌড় দিয়ে, অজু ছেড়ে দৌড় দিয়ে অন্দর মহলে চলে গেল এবং কাঁদতে কাঁদতে তার চাচি আম্মাকে বলছে, চাচি আম্মা, একজন পায়জামা পরা মেয়ে আমাকে দেখে ফেলেছে। তাদের সম্বোধনটা একটু খেয়াল করতে হবে, পায়জামা পরা একটা মেয়ে।
তো বলছে যে, তো তখন ওই চাচি আম্মা অত্যন্ত সন্ত্রস্ত কণ্ঠে বলছে, সে কি তোমাকে দেখেছে? তো তখন খাতুন কাঁদতে কাঁদতে বলছে যে হ্যাঁ, আমাকে দেখেছে। চাচি আম্মা এবং খাতুনের মধ্যে যখন এই কথোপকথন হচ্ছে, তখন ভেতরে যারা অজু করে গেছে তারা নামাজ পড়ছিল। যে যে যার যার মতো নামাজ ছেড়ে দিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল, যাতে করে ওই নারী তাদেরকে দেখতে না পারে। এক্ষেত্রেও আমি একটু খেয়াল করতে বলবো, নামাজ পড়ছে মানে তাদের সতর ঢাকা ছিল। অতএব সেই মেয়ে মেয়ে কাবুলিওয়ালা হলেও তার সামনে যাওয়া যাবে না, এটা কি ইসলামের কোন বিধানের মধ্যে পড়ে, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। যাই হোক, এবার আমি দ্বিতীয় কাহিনীতে যাব। এটা একটা দাওয়াত বাড়ির প্রসঙ্গ। দাওয়াত বাড়িতে, একটা বড়লোক বাড়ি, বড়লোক বাড়িতে দাওয়াত খেতে গেছে। বড়লোক বাড়িতে তো বড় লোকরাই দাওয়াত খেতে যাবে। তো গেছে, মহিলারা পালকিতে করে গেছে। বিরাট মোটা কালো কাপড়ে তারা ইতোমধ্যে আবৃত, তার উপর পালকিতে চড়েছে। সেই পালকির উপরেও আবার মোটা কাপড় দিয়ে দ্বিতীয় দফা পর্দা করিয়ে দেওয়া হয়েছে। তো অনুষ্ঠান বাড়িতে যখন তারা যাচ্ছে, যাওয়ার পরে বেহারারা পালকি থামাচ্ছে। তারপরে মহিলাদের যারা মাহরাম আছে তারা তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে। বের করে নিয়ে যাওয়া হলে খালি পালকিটা বেহারারা আবার আরেক জায়গায় রাখছে, যেখানে খালি পালকি রাখা হয়। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। হাসমত বেগম হাসমত বেগম পালকি থেকে নামার আগেই বেহারারা পালকিটাকে খালি মনে করে নিয়ে খালি পালকি যেখানে সেখানে নিয়ে চলে গেছে। হাসমত বেগম একটু টু শব্দও করেনি, কারণ তার কণ্ঠের পর্দা নষ্ট হবে। সে চুপচাপ চলে গেল। অথচ সে যদি একটু করতো, তাও বেহারারা থামাতো, কিছু বলতে হতো না। কিন্তু বেহারাদের সামনে পড়বে, এটা কি চারটিখানি কথা, এই জন্য কিছু বলেনি। এখানে আরেকটা দুঃখজনক ব্যাপার হলো, তার কোলে কিন্তু 6 মাসের একটা বাচ্চা ছিল। 6 মাসের বাচ্চাটা যাতে না কাঁদে, কাঁদলে তো টের পেয়ে যাবে, তখন দরজা খুলবে বেহারারা, পর পুরুষ সামনে চলে আসবে। যদিও সে একেবারে, আমরা এখন যে যারা খুব ভালো পর্দা করে তাদের চেয়েও ভালো পর্দা করে কিন্তু তিনি ছিলেন, তাও তিনি সামনে আসবেন না। আমি বারবারই একটা জিনিস স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে রোকেয়া যে পর্দার বিরোধিতা করেছেন সেটা হচ্ছে অস্তিত্ব লোকানোর যে পর্দা, অস্তিত্ব গোপন করার পর্দা। এই যে দেখেন, সে কিন্তু, ওই নারীটি যথেষ্ট পর্দার সাথেই আছে, তার উপর পালকিতে আবার নতুন করে পর্দা, কিন্তু সে একটা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে, ইচ্ছা করে নিজেকে সমস্যার মধ্যে সমর্পণ করছে শুধুমাত্র পর্দার খাতিরে। সে ওই শিশু বাচ্চাটাকে একেবারে চুপ করিয়ে রাখছে, খুব যত্ন করছে যাতে করে কান্নাকাটি বা কোনো শিশু সুলভ যে শব্দ, সেই শব্দগুলোও না হয়। এদিকে অনুষ্ঠান বাড়িতে সবাই চিন্তায় আকুল, হাসমত বেগম কোথায় গেলেন? তিনি তো প্রস্তুত হতে অনেকে দেখেছে। তো এই যে অহেতুক চিন্তার কারণ করা নিজেকে। আরেকটা কথা, তখন কিন্তু পৌষের রাত, সারা রাত সে ওই পালকির মধ্যেই ছিল। কি মানে, এটাকে কি দণ্ড, পর্দা দণ্ড এটাকে বলা যেতে পারে, নিজেই নিজেকে দেওয়া হচ্ছে। এরপর আমি যেই কাহিনী এবার বলতে যাচ্ছি, সেটা পড়তে গিয়ে আমি, যেহেতু স্বভাব সুলভ আমি একটু বেশি হাসি, আমি অনেকক্ষণ ধরে হেসেছিলাম। কিন্তু পরে যেই অংশটি পড়লাম, তখন ওই সময় মেয়েদের হয়ে নিজে অনেক বেশি অপমান বোধ করছিলাম। পর্দার খাতিরে মেয়েদেরকে কিভাবে অসম্মান করা হচ্ছে, এবং এই পর্দাকে ইসলামের আদলে পর্দা বলা হচ্ছে, এটা আরো বেশি লজ্জাজনক। যাই হোক, 20-25 জন নারী হজে যাবেন। হজে যাওয়ার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। স্টেশনে গিয়ে বসেছেন। ওই নারীদের আত্মীয় স্বজন একটু দূরে গেছেন, একজন হাজির উপর তাদের দায়িত্ব দিয়ে, তারা হয়তো অন্য কোথাও অন্য কোনো কাজ এগিয়ে রাখতে গেছেন। তো সেই সময় নারীদেরকে ওয়েটিং রুমে না রেখে, ওই হাজিটা ভাবছে ওয়েটিং রুমে রাখলে তো পর্দার খেলাফ হতে পারে, তার এই সম্ভাবনা থেকে সে ওয়েটিং রুমে না রেখে স্টেশনে রেখেছে। ওই নারীগুলো মোটা কালো কাপড়,
আমি একটু আগেও বলেছি, এখন যারা খুব ভালো পর্দা করে তাদের কাপড় কিন্তু আরামদায়ক কাপড়। সেই সময় যে কাপড় ব্যবহার করা হতো সেই কাপড় অনেক মোটা ছিল, এবং কালো কাপড়ে একটু গরম, সেটা তো আছেই। আবার এখন আমরা যত ভালো পর্দাই করি, এটা অনেকটা তাকওয়ার সাথে সম্পৃক্ত, ফলে আমরা এই বিষয়গুলো বুঝি। ওই ওই বোরখাতে বা তারা যেটা দিয়ে পর্দা করেছিলেন সেখানে কিন্তু চোখ খোলাও ছিল না, একেবারে আপাদ মস্তক ঢাকা। তো তারা তো ওই অবস্থাতে আছেনই। সেই 20-25 জন নারীকে হাজী সাহেব বললেন, পর্দার খাতিরে আপনারা উবু হয়ে বসেন, আমরা রুকু দেওয়ার জন্য যেমন করে থাকি তাদেরকে তেমন করে থাকতে বললেন, বা কোন রকম করে গুটি সুটি মেরে সবাইকে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে তাদের উপরে আবার মোটা একটা চাদর বিছিয়ে দিল। ওই অবস্থাতে গরমের দিন রোকেয়া বলছেন, তারা যে দম আটকাইয়া মরে নাই, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি বলিতে হইবে। গরমের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা ওই অবস্থাতে ছিলেন, এই জুলুমটা তাদের উপর হয়েছে, এবং তারাও ভাবছেন যে এতে তাদের সওয়াব হচ্ছে, এজন্য তারা ওই অবস্থাতেই ছিলেন। এবং এটা মনে করার সুযোগ নেই যে তারা খুব এরকম করে সুস্থ ছিলেন। অনেকে অনেক ধরনের রোগে আক্রান্ত হতেন। বোঝাই যাচ্ছে আমরা যখন এটা নিয়ে আলাপ করছি তখনই আমাদের দম আটকানোর মতো অবস্থা হচ্ছে। তো যাই হোক, তারপরে যে অপমানজনক ঘটনাটি ঘটলো সেটা হলো, ওখানে একজন কর্মচারী এলো, এসে হাজী সাহেবকে, হাজী সাহেব বুঝতে পেরেছে যে এই জিনিসপত্রগুলো হাজী সাহেবের, হাজী সাহেবকে বলছে, এসে ঘোষণা করছে এইখানে এখন শুধু মানুষ থাকবে, স্টেশন ফাঁকা করতে হবে, এখানে কোনো জিনিসপত্র রাখা যাবে না। ওই নারীরা যে ওইভাবে আছেন, একে তো উবু হয়ে আছেন, তার উপর তাদের উপর যে মোটা চাদর বেছানো, তাদেরকে দেখে মনে হচ্ছে বস্তা। এবং এই জন্যই হাজী সাহেবকে বলছে যে আপনার জিনিসপত্র এখান থেকে সরিয়ে নেন, এখন স্টেশনে শুধু মানুষ থাকবে, জিনিসপত্র থাকবে না। তো তখন হাজী সাহেব বলছে যে এটা তো জিনিসপত্র না, এটা আওরাত হয়, এগুলো হচ্ছে মহিলা। তো মহিলাদেরকে যে এভাবে রাখা যায়, এই উদ্ভট বিষয়টা কর্মচারীর মাথায় ঢোকেনি। কর্মচারী কি করেছে, যাওয়ার সময় দ্বিতীয়বার সতর্ক করার জন্য ওই মহিলাদের গায়ের উপর জুতা দিয়ে একটা লাথি দিয়ে বলছে যে এই জিনিসপত্র সরিয়ে নাও, সরিয়ে নাও, তাই বলে চলে গেল। মহিলারা ভেতর থেকে টু শব্দও করলো না, কারণ পর্দার জন্য এই সামান্য কষ্ট সহ্য করতেই হয়। তো রোকেয়া এই পর্বে এসে, অবরোধ বাসিনীতে এসে তিনি কাহিনী বলছেন, নিজের মন্তব্য তিনি করেননি। এবার আমি আরেকটা কাহিনী বলবো। এটা একজন বেহারি, বেহারি তার স্ত্রীকে নিয়ে পশ্চিমে বেড়াতে যাচ্ছে। তো সে মহিলাদের কক্ষে রাখেনি, সেখানে আবার কত জাতের মহিলা আছে, মহিলাদের পরনারী আছে, এজন্য মহিলাদের কক্ষে রাখেনি, নিজের কামরাতেই রেখেছে। তো একসময় সে বাথরুমে গেছে। বাথরুমে যখন গেছে তখন ট্রেন একটা স্টেশনে এসে পৌঁছেছে, এবং সেই স্টেশনে একজন যাত্রী উঠেছে। উঠে কোনো জায়গায় জায়গা না পেয়ে ওই তাদের কামরাতেই এসেছে, এসে বসেছে। তারপর ভদ্র বিহারী লোকটি বাথরুম থেকে এসে দেখেন তার স্ত্রী নেই, একজন লোক বসে আছে, তার স্ত্রী আর ওখানে নেই। তো তিনি তো অনেক হাঙ্গামা শুরু করলেন, তার বউ কোথায় গেল, অনেক হাঙ্গামা। ট্রেন থামার পরে তিনি শোরগোল ফেলে দিলেন, আমার স্ত্রী এই স্টেশন থেকে এই স্টেশনের মাঝখানে হারিয়ে গেছে। তো সবাই তো খুঁজছে ভদ্রলোকের বউ। তো একজন কনস্টেবল বললেন যে আচ্ছা, আমরা বাইরে খোঁজার আগে এক কাজ করি, ভেতরে খুঁজে দেখি। ভেতরে খুঁজতে এসে দেখেন একটা কালো কাপড় বেঞ্চের নিচে সেটে ঢুকে আছে। ওই পরপুরুষটি এসেছে জন্য ওইভাবে ঢুকে পড়া, এটা একজন নারীর আত্মসম্মান বোধ কোথায় থাকলে এই কাজটি করতে পারেন। এটা তো কনস্টেবল যখন খুঁচিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করছিলেন, মহিলা ছোট্ট বেঞ্চের নিচে কতটুকু জায়গা থাকে, তো তাকে বের করতে কম ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি। তো যখন খুঁজে বের করা হচ্ছে তখন ভদ্রলোকটি বলছেন, এই রাখেন রাখেন রাখেন, এটা তো আমার ঘর। তো তিনি পরে বের করলেন। এরপরে এই যে আমরা যেই অবরোধের কথা বলছি, অবরোধ প্রথা,
অবরুদ্ধতা, সেটা শুধু যে নিজের উপর জুলুম করিয়েছে তাই না, নানান ধরনের সমস্যা, নানান ধরনের অপরাধকেও সমর্থন দিয়েছে চুপ থাকার প্রবণতা থেকে। একটা বিয়ে বাড়িতে অনেক রাত ধরে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া শেষ করতে করতে, এটাও একটা জমিদার বাড়ি, অভিজাত বাড়ি, তো এখানে খাওয়া দাওয়া শেষ করতে করতে 2টা বেজে গেছে, রাত 2টা। তো সবাই ঘুমাবে, চোর তো এই সুযোগ নেবেই, সবাই এখন ঘুমাবে, অনেক ক্লান্ত ছিল। তো চোর এসেছে। আমার বিশ্বাস চোর সংক্রান্ত রোকেয়ার একটি লেখা আমরা প্রত্যেকে পড়েছি, কারণ পাঠ্যভুক্ত ছিল, অবরোধ বাসিনী শিরোনামে ছিল, কিন্তু এটা অন্য একটা আহ সংখ্যার গল্প ছিল। আমি অন্যটার কথা বলছি। যাই হোক, এখানে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন একজন পাহারাদার এসে পুরুষদেরকে সতর্ক করে বললেন যে তার ধারণা বাসায়, বাড়িতে একজন চোর ঢুকেছে। তো বীর পুরুষেরা একেবারে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে চোরটাকে ঘায়েল করার জন্য প্রস্তুত হচ্ছে। চোরের এত বড় দুঃসাহস, এই অনুষ্ঠান বাড়িতে আসে, কুঠার টুঠার নিয়ে, যত ধরনের সে সময়ের অস্ত্র ছিল সেগুলো নিয়ে তারা প্রস্তুত, চোরকে পাওয়া মাত্রই তারা কুচি কুচি করে কাটবে। এদিকে চোর জায়গা মতো ঢুকেছে। চোর যখন ভেতরে ঢুকেছে, মহিলারা জড়সড় হয়ে, যে যেখানে আশেপাশে অনুষ্ঠান বাড়িতে যেটা হয়, যে যেটা পেয়েছে মুড়িয়ে তারা পর্দাটা পালন করার চেষ্টা করেছে। চোর তো আর জমিদার বাড়ির মেয়েদেরকে দেখতে যায়নি, চোর জিনিসপত্র চুরি করতে গেছে। এটা বুঝতে পেরে তারা তাদের সিন্দুকের চাবি বিছিয়ে দিয়েছে এবং জিনিসপত্র বের করে কোথায় রাখবে সেই ব্যবস্থাও চোরকে করে দিয়েছে নিঃশব্দে। এখানে কিন্তু কণ্ঠের পর্দার কোনো ঘাটতি পড়েনি, সবকিছু নিঃশব্দে হয়েছে। তারা সব অলংকার খুলে একেবারে সততার সাথে চোরকে সবকিছু সমর্পণ করেছে। কিন্তু সমস্যা ঘটলো কোথায়, ওখানে একজন নতুন বউ ছিল। নতুন বউ তো আরো বেশি অলংকার পরে আছে, সবগুলো অলংকার খুলে দেয়া গেছে, শুধু কানের অলংকারটা খোলা যাচ্ছিল না, পোশাকের সাথে কোনোভাবে আটকে ছিল, কানের থেকে খোলা যাচ্ছিল না। তো চোর ভদ্রতা করে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো, করার পরে, চোরের তো বেশিক্ষণ ভদ্রতা করা চলে না, আবার কখন কি হবে, কোন নারী বিশ্বাসঘাতকতা করে কণ্ঠের পর্দার কথা চিন্তা না করে একটু শব্দ করলে তো পুরুষরা এসে চোরকে কি করবে সেটা চোর জানে। তো চোর কি করলো, ওটা তো ছেড়েও যেতে পারে না, কানের দুল, কান সহ কেটে নিয়ে চলে গেছে। আহত নারীটাও কোনো শব্দ করেনি, চোর সহি সালামতে চলে গেছে, ওই দিক পুরুষরা বৃথায় অপেক্ষা করছে। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে অন্যায়টা করা হলো, এই অন্যায়ের সাথে ইসলামের যে পোশাক নীতি, ইসলামের যে পর্দার বিধান, এটার সাথে দূর দূরান্তের কোনো সম্পর্ক কি আছে? রোকেয়া যদি এটার বিরোধিতা করেন, তাহলে আমরা কিভাবে বলতে পারি রোকেয়া ইসলামের বিরোধিতা করেছেন, রোকেয়া পর্দার বিরোধিতা করেছেন? প্রকাশ্যে অপরাধকে সমর্থন করা হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে, এবং একেবারে সহি সালামতে যাতে অপরাধ সম্পন্ন হয় সেজন্য নারীরা যাবতীয় ভূমিকা পালন করেছে। এবার আমি যে কাহিনীটি বলবো সেটির মাধ্যমে বোঝা যাবে এই যে পর্দাটা যে মুসলমানরা সে সময় ইসলাম অনুসরণ করে সেই পর্দাটা পালন করেনি, বরং সেটা একটা ভৌগোলিক সাংস্কৃতিক জড়তা হিসেবে দেখা দিয়েছিল, সেটাই আমি দেখানোর চেষ্টা করব। কারণ এখানে শুধু মুসলমানরা না, হিন্দুদের মধ্যেও এই প্রবণতা ছিল। একদিন একজন হিন্দু নারী, বিবাহিত নারী, তিনি তার স্বামী এবং শাশুড়ির সাথে গঙ্গা স্নান করতে গেছে। গঙ্গা স্নান করে আসার পরে ভিড়ের মধ্যে তার স্বামী এবং শাশুড়িকে হারিয়ে ফেলেছে, পাচ্ছে না। তো তখন সামনে দেখতে পেল একটা লোক, সে তার স্বামী যে রঙের পোশাক পরেছিল সেই রঙের পোশাক পরেছে। তো রং মিলে গেছে। তো তখন সেই লোকের ধুতি ধরে হাঁটা শুরু করেছে।
কারণ তাকে কিছু একটা ধরে হাঁটতে হবে, তার তো একেবারে আপাদমস্তক একটা ঘোমটা টানানো, সে তো নিজে হাঁটতে পারবে না। তো ওই পুরুষের ধুতি ধরে হাঁটছে, হঠাৎ করে পুলিশ এসে ওই পুলিশকে পাকড়াও করেছে, ওই লোককে পাকড়াও করেছে যে এই তুমি কার বউ নিয়ে ভেগে যাচ্ছ। তো তখন ওই লোকটা তো অবাক, আমি আবার কার বউকে নিয়ে ভাগবো, এখন পেছনে তাকিয়ে দেখে সত্যি একটা মহিলা তার ধুতি ধরে আছে। তো সেও রীতিমতো বিব্রত হয়েছে এবং হকচকিয়ে গেছে, এ নারী কোথা থেকে এলো। তখন সেই নারী বলছে সে তো বিয়ের পর থেকে এবং আগাগোড়ায় সে বড় ঘোমটা দিয়ে থাকে, এজন্য তার স্বামীকে ভালো করে সে কখনো দেখেনি, এই লোককে তার স্বামীর মতো মনে হয়েছে, তাই তার ধুতি ধরে হাঁটা শুরু করেছে। এই যে তামাশাগুলো চলতো, এর সাথে তো পর্দা প্রথার কোনো সম্পর্ক নেই। এবার আমি এক দুইটা মর্মান্তিক পর্দার সংক্রান্ত ত্যাগ সামনে উপস্থাপন করব। একটা বাড়িতে আগুন লেগেছে, তো আগুন তখনও একেবারে ছড়িয়ে পড়েনি। ওই ঘরের মধ্যে একজন নারী ছিলেন, তিনি তার জিনিসপত্র, তার যে অর্থকড়ি ছিল, তার অলংকার, সেগুলো একটা পুটলিতে বেঁধে যখনই বের হবেন দরজায় দেখেন একজন পুরুষ, আগুন লাগলে তো মানুষ নেভানোর জন্যও আসে, তো ওরকম একজন এসেছে। তো পুরুষের সামনে গিয়ে আর পর্দার সে কোনো 12টা বাজাতে চায়নি, সে ভেতরে ঢুকে পড়েছে এবং খুব স্বাভাবিকভাবে সে পরিকল্পিতভাবে সুস্থ মাথায় সে আত্মহত্যার মতো একটা ঘটনা ঘটাতে পেরেছে। এই যে সে আত্মহত্যা করলো, নিজের জীবনকে বিসর্জন দিল, এটাকে সেই সময়ের মানুষ পর্দার জজবা হিসেবে নিয়ে প্রচার করে বেড়াতো যে অমুক পর্দার জন্য এই ত্যাগটা স্বীকার করেছে। মানে জিনিসগুলো তো আর এমনি এমনি প্রতিষ্ঠিত ছিল না। এবার আহ রোকেয়া তার দুঃসম্পর্কের একটা মামির কথা বলছেন। সেই মামি একদিন পুরীতে বেড়াতে যাবে, যাওয়ার সময় ট্রেনে যাবে, সাথে একজন পরিচারিকা ছিল। তো যেতে গিয়ে খুব দুঃখজনক ভাবে তার পাটা ট্রেনের লাইনে আটকে যায়। তো পরিচারিকা অনেক ক্ষণ ধরে অনেক ভাবে টেনে তোলার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। তো তখন পুরুষরা সাহায্য করার জন্য এলো। তো তখন ওই পরিচারিকা বলছে যে আপনাদের আল্লাহ পাকের দোহাই লাগে, আপনারা কেউ ওনাকে ধরবেন না, ওনার পর্দা নষ্ট করবেন না। তো তখন তারা বাধ্য হয়ে আর ধরে না। এরপরে যা ঘটার সেটাই ঘটলো, ট্রেন তার গায়ের উপর দিয়ে চলে গেল, সে একেবারে পিষে একাকার, তার পর্দাও নেই, তার কোনো অস্তিত্বও নেই। এবার আমি সর্বশেষ একটা কাহিনী বলবো, যেটার যেখানে রোকেয়া একটু প্রতিবাদ করেছেন এবং তিনি বলেছেন যে ইসলামের নামে, ইসলামকে অবমাননা করে যে ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছে, ন্যায় ভিত্তিক ইসলামকে জুলুমের হাতিয়ার হিসেবে কিভাবে ব্যবহার করা হয়েছে সেটি দেখিয়েছেন। একজন জমিদারের কন্যার বিয়ে ঠিক করা হয়েছে একজন ভালো পাত্রের সাথে, কিন্তু কোনো একটা কারণে বনিবনা হয়নি, দুই অভিভাবকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় এবং বিয়েটা ভেঙে যায়। মেয়েটা তো দুঃখ পায় অনেক। এরপরে পিতার যে অহংকার, জমিদার সুলভ অহংকার, সেই অহংকার বাস্তবায়ন করার জন্য মেয়েকে খুব দ্রুত বিয়ে দিতে চায়, কারণ ভাববে যে পাত্র পাচ্ছে না, আমি ছাড়া আর কোথায় পাত্র পাবে, এই কথাটা যাতে বলতে না পারে যার সাথে দ্বন্দ্ব, সেজন্য নিজের ভাইয়ের মাতাল ছেলের সাথে বিয়ে ঠিক করে। শুধু মাতাল না, সেই সময় যতগুলো দোষ একটা মানুষ নিজের মধ্যে ধারণ করতে পারে সবগুলো দোষই তার মধ্যে ছিল। তাকে কোনো রকমে তেঁতুলের শরবত খাইয়ে মাথায় পানি ঢেলে মাতলামি ছাড়িয়ে বিয়ের আসরে বসিয়ে দেয়। মেয়ে তো সেই ছেলেকে কোনোভাবেই বিয়ে করবে না, মেয়ে সেই ছেলেকে বিয়ে করার জন্য কোনোভাবেই রাজি না। কিন্তু সে যে রাজি না এটা বলবে, এই সাহস সে সময়ের মেয়েদের ছিল না। আবার সাহস থাকলেও যদি বলেও, বলার পরে কি তাকে মানবে? মানবে না তো। এই জন্য সে বসেছে, তাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো বিয়ের আসরে যেটা হয়, এখন অবশ্য হয় না, মেয়েরা হাসতে হাসতে লজ্জাহীন চেহারাতে দ্রুত তার সাথে কবুল বলে ফেলে। আগে যেটা ছিল, মেয়েরা কবুল বলার সময় অনেক সময় নিত এবং আহ
আশেপাশে আত্মীয় স্বজন অনেক গোতাগুতি করে খুঁচিয়ে চিমটি দিয়ে তারপরে কবুল বলাতে হতো। তো এই মেয়েটিকে অনেকক্ষণ ধরে খোঁচানো হচ্ছিল, চিমটি দেওয়া হচ্ছিল। তারপরে এক পর্যায়ে সে উহু বলেছে, ওই চিমটির জন্য উহু বলেছে। ওই উহুটা বাদ দিয়ে যেই হুটা ছিল, সেই হুটাকে কবুল হিসেবে নিয়ে তাদের বিয়ে সুসম্পন্ন করা হয়। এখানে রোকেয়া বলছেন, এভাবে কাঠমোল্লারা শরীয়তের গলা টিপে শরীয়ত রক্ষা করে। যেখানে আমরা জানি ইসলাম বিয়ের ক্ষেত্রে নারীর মতামতকে সবার আগে অগ্রাধিকার দিয়েছে, সেখানে একজন নারী রাজি না, কিভাবে বিয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এতক্ষণ আমরা নারীদের অবরোধ অবস্থা সম্পর্কে কথা বলছিলাম এবং অবরোধ প্রসঙ্গে রোকেয়ার বিরোধিতা ছিল সেটা বুঝলাম। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভালো কথা, রোকেয়া তো অবরোধের বিরোধিতা করেছেন, রোকেয়া কি পর্দার বিরোধিতা করেছেন? মানে ইসলামের যে পোশাক নীতি, শরীয়তের যে পোশাক নীতি, সেটার কি বিরোধিতা করেছেন রোকেয়া? কেউ কেউ নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে রোকেয়াকে আহ বলেছেন তিনি ইসলামের বিরোধিতা করেছেন, এরকম কথা বলেছেন। তাদেরকে অনুরোধ করব রোকেয়ার বোরকা প্রবন্ধটা পড়ে দেখার জন্য। বোরকা প্রবন্ধে রোকেয়া বলেছেন, সভ্য পর্দা হচ্ছে সভ্যতার একটা চিহ্ন। মানুষ কতটা সভ্য হলো সেটা নির্ভর করে তারা কি পোশাক পরছে, তারা কিভাবে ঢেকে থাকছে। রোকেয়া এখানে পর্দাকে সভ্যতার সমান্তরাল চিহ্ন হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন পর্দার সাথে উন্নয়নের কোনো বিরোধিতা নেই। তিনি আরেকটা জিনিস বলেছেন যে যারা আজকে আধুনিকতার নামে পশ্চিমাদের উলঙ্গপনাকে গ্রহণ করছে, তারা তো বাহ্যিকভাবে গ্রহণ করছে। তিনি যেটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে মনোগতভাবে আধুনিক হওয়া, মনোগতভাবে উদার হওয়া, সেটিকে গুরুত্ব দিয়েছেন। এবং তিনি এখানে বলেছেন একজন নারীকে অবশ্যই পর্দার সাথে থাকতে হবে। এখানে তিনি বোরখা প্রবন্ধতে যে কথাগুলো বলেছেন তাতে করে মনে হতে পারে যে তিনি মনে হয় একটু স্ববিরোধ করছেন, কিন্তু এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে রোকেয়া কুসংস্কারের বিরোধিতা করেছেন, কিন্তু ইসলামের যে পর্দার বিধান এটিকে সমর্থন করেছেন। তিনি বলেছেন নারীরা পর্দা করবে, তবে সেই পর্দার ক্ষেত্রে তিনি যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তের সাথে ইসলামের যে পোশাক নীতির শর্ত সেটা কিন্তু অনেকটা একাকার হয়ে যায়। তিনি বলেছেন এমন পোশাক পরতে হবে যেটা দিয়ে ঢেকেও রাখা যায়, আবার এমনও হবে না যেটার জন্য একেবারে সূর্যের আলো এসে পৌঁছাতে পারবে না, নারীরা আলোর অভাবে, ভিটামিন ডির অভাবে অসুস্থ হবে, অসূর্য স্পর্শা হয়ে থাকবে, এরকমটা তিনি চাননি। তিনি চেয়েছেন যে পোশাকের একটা আরামদায়কতা থাকতে হবে এবং যেটা দিয়ে আলো তাপ চলাচল করতে পারবে সেরকম হতে হবে। এক্ষেত্রে তিনি যেভাবে এখানে পর্দাকে গুরুত্ব দিয়েছেন তাতে করে হুমায়ুন আজাদ বলছেন তিনি শেষকালে তিনি এখানে এসে মোল্লাতন্ত্রের যেই বিরূপতা সেটার সাথে একটু আপোষ করার চেষ্টা করেছেন। হুমায়ুন আজাদ এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিন্তু পরবর্তী সময় আমরা যখন দেখি তিনি পদ্মরাগ উপন্যাস রচনা করছেন, সুলতানাস ড্রিম রচনা করছেন, সেখানে তিনি তো আরো বেশি সাহসী। অতএব রোকেয়ার মতো একজন ব্যক্তিত্ব মোল্লাতন্ত্রের বা সেই মোল্লাতন্ত্র মানে এটাকে কিন্তু আমাদেরকে বিশেষ পরিভাষা মধ্যেই এটাকে গ্রহণ করতে হবে। সেই সময়ের কাঠমোল্লাদের তিনি ভয় পেয়ে তার বক্তব্য পরিবর্তন করবেন এরকম ভীরু রোকেয়া ছিলেন না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তার প্রমাণ পরবর্তীতে তিনি পদ্মর আগে কিভাবে সাহসিকতা দেখিয়েছেন। মোট কথা তিনি তিনি চেয়েছেন পর্দা যাতে এমন না হয় যেটা নারীদের আত্মসম্মান, নারীদের স্বাস্থ্য, নারীদের শিক্ষার অন্তরায় হতে পারে। এই ব্যাপারটা তিনি নিশ্চিত করার চেষ্টা করেছেন। রোকেয়া পর্দার কখনো বিরোধিতা করেননি। এবার আমরা সেই সময় নারীদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানবো। সে সময় নারীদের যেভাবে নারীরা অবরুদ্ধ ছিল তাতে অর্থনৈতিক সক্ষমতা কতটা ছিল, বা অর্থনৈতিক সক্ষমতা থাকলে অত
সুন্দরভাবে নারীদেরকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় না। এটা অর্থনৈতিক সক্ষমতা শুধু নারীর ক্ষেত্রে না, যার অর্থনৈতিক সক্ষমতা আছে তার ব্যক্তিত্বকে স্বাধীনভাবে সে কিন্তু প্রকাশ করতে পারে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো সেই সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে যে বাস্তবতা ছিল, রোকেয়া বলছেন ইসলামে তো মোহাম্মদীয় যে আইন, সেই আইনে বলা হয়েছে নারীরা অর্ধেক সম্পদ পাবে। সেটা কি সমাজে এখন পর্যন্ত, রোকেয়ার সময় তো ছিল না, এখন পর্যন্ত কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়নি। রোকেয়া বলছেন পার্থিব সম্পদের কথা বাদই দিলাম, নারীরা কি স্নেহ যত্ন এটাও কি অর্ধেক পায় ছেলেদের তুলনায়? এখন হয়তো সময় একটু পরিবর্তন হয়েছে, মেয়েদেরকে একটু বেশি আদর করা হয়, আগে কিন্তু এটা করা হতো না। তো রোকেয়া বলছেন নারীরা কি অর্ধেক ভালোবাসা, পিতামাতার অর্ধেক ভালোবাসা, অর্ধেক যত্ন এটা পায়? এরপরে যদি পার্থিব সম্পদের কথা বলা হয়, সেখানে তো আরো থাকে, শুধু সন্তানের জন্য দোয়া থাকে। তো রোকেয়া বলছেন আপনি যখন আপনার ছেলের জন্য 4জন শিক্ষক রাখছেন, আপনি কি আপনার মেয়ের জন্য 2জন শিক্ষক রাখছেন? এটা তো মোহাম্মদীয় আইন থেকে, আপনারা তো ইসলামকে সামনে রেখেই এটা করছেন। রোকেয়া বারবার প্রশ্ন ছুড়েছেন এবং ইসলামকে সামনে রেখে তিনি প্রশ্ন ছুড়েছেন যে ইসলামে কি বলা হয়েছে আর আপনারা ইসলামের নামে কি করছেন। এই প্রশ্নটা রোকেয়া বারবারই ছুড়ে দিয়েছেন। তিনি বলছেন আপনারা পুত্র সন্তানকে যদি বিএ পাশ করান, কন্যা সন্তানকে কি তার অর্ধেক করান? এই প্রশ্ন করেছেন। এরপর তিনি বলেছেন নারীরা যদি শামসুল উলামা হয়, এই সমাজে পুরুষরা শামসুল উলামা হতে পারে, কোন নারী কি নজমুল উলামা হতে পেরেছে? যদি আপনারা ওই অর্ধেক নীতিতে বিশ্বাস করে থাকেন, মেনে থাকেন এবং আপনারা যদি ইসলামের অনুসারী হন, তাহলে সেটার বাস্তবায়ন কোথায়? রোকেয়া এভাবে প্রশ্ন করেছেন। এবং আমরা যদি রোকেয়ার ব্যক্তিগত জীবন দেখি, রোকেয়া নিঃসন্দেহে একজন অভিজাত পরিবারের মানুষ। অভিজাত পরিবারের অবস্থায় যদি অতটা করুণ হয়, তাহলে সাধারণ স্তরে মানুষদের কি অবস্থা ছিল সেটা তো আমরা কিছুটা আন্দাজ করতে পারি। রোকেয়ার পরিবারে উর্দু ফার্সি ভাষা শেখার ব্যাপারে নারীদেরকে অত বেশি কঠোরতা না দেখালেও বাংলা ভাষার ব্যাপারে একেবারে কোনো অনুমতি ছিল না এবং নারীদের শিক্ষা গ্রহণেরই ওরকম সুযোগ ছিল না। নেহায়েত রোকেয়া অনেক মেধাবী ছিলেন বলে তিনি, এবং আগ্রহ ছিল বলে তিনি শিখেছেন। তাকে রাত জেগে ভাইয়ের কাছে পড়তে হয়েছে, কারণ দিনের বেলা এটা মানুষের কাছে দৃষ্টিকটু মনে হতে পারে। রোকেয়ার বড় বোন করিমুন্নেসা তাকে বাংলা শিখিয়েছেন, এই জন্য করিমুন্নেসাকে অনেক বেশি ভৎসনার শিকার হতে হয়েছে। তো সেই জায়গাতে অর্থনৈতিক সক্ষমতা কোথা থেকে আসবে? রোকেয়া তার বিভিন্ন প্রবন্ধে দেখিয়েছেন যে অর্ধাঙ্গ প্রবন্ধে তিনি দেখাচ্ছেন একজন নারী যদি উত্তরাধিকার সূত্রে কোনোভাবে সম্পদের মালিকানা পায়ও, সেটা কি সে ভোগ করতে পারে? সেটা ভোগ করে তার স্বামী, এবং তার স্বামী সেটা নিয়ে আরামে দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে পারে। এবং সেখানে যদি ওই নারীটা টু শব্দ করে, তখন সমাজ ব্যবস্থা তাকে বলবে যে তুমি এরকম স্বামীর বিরোধিতা করছো। এবং তাকে একটা বিশেষ দোজখের নাম বলা হয় যে তোমার তো ওই দোজখেও স্থান হবে না, তুমি স্বামীর ব্যাপারে শব্দটাও করা যাবে না। এবং সে সময় এরকম কথাও প্রচলিত ছিল, স্বামী যদি স্ত্রীকে অত্যাচার করতে করতে গলাও কেটে ফেলে, সেই গলা কাটার যে কষ্ট, সেই কষ্টতেও নারী যদি শব্দ করে, এতেও নারীদের গুনাহ হবে। এটা ইসলামের কোথায় আছে? এটা এখনো হয়তো কোনো বিশেষজ্ঞরা যারা ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করছেন তারা এখন পর্যন্ত খুঁজে পাননি, কিন্তু আমাদের সেই সময়ের যারা ছিলেন তারা খুঁজে পেয়েছিলেন। যাই হোক, এবার আমি একটু আহ আসলে রোকেয়া তার, আমরা রোকেয়াকে যে মাধ্যমগুলোতে জানতে পারি সেখান সেখান থেকে অনেক কিছু আসবে, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। আবার আরেকটি কথা তিনি বলেছেন, একটা পরিবারে যদি পুত্র সন্তান না থাকে এবং 4-5টি যদি মেয়ে থাকে, সেখানে তো খুব স্বাভাবিকভাবে সম্পদের মালিকানা মেয়েদেরই। সেখানে বড় বোনটার যদি কোনোভাবে বিয়ে হয়ে যায়, তো বড় বোনের যে স্বামী সেই তো সম্পদের ভোগ করতে পারবে। তো সে ভোগকে স্থায়ী করার জন্য তার বাকি যে বোনগুলো আছে
এই বোনগুলোর যাতে বিয়ে না হয় সেই ব্যাপারে তারা একেবারে সতর্ক পাহারাদার থাকতো, এবং অনেককে চিরকুমারী থেকে যেত। বড় বোনের একবার বিয়ে হয়ে যাওয়ার পরে ছোটদের আর বিয়ে হতো না, কারণ বড় বোনের স্বামী ওই সম্পদ গুলো একেবারে নির্দ্বিধায় এবং কোনো ধরনের ঝোঁক ঝামেলা ছাড়াই ভোগ করবে। এবার আমি একটু নারীদের শিক্ষার প্রসঙ্গে আসব। শিক্ষার প্রসঙ্গে তো আমি কিছুক্ষণ আগেও বললাম, পুরুষরা যদি সে সময় শামসুল উলামা হয়, তাহলে মেয়েরা কেন নজমুল উলামা হতে পারবে না, এই প্রশ্ন করেছেন। এবং তিনি বলেছেন যে পুরুষদের জন্য যে বিদ্যালয়, সেই বিদ্যালয় গুণে শেষ করা যায় না, আর মেয়েদের বিদ্যালয় খুঁজেই পাওয়া যায় না। এটা কেন, এটা কিভাবে অর্ধেক অর্ধেক নীতি, এটা তিনি বলেছেন। এবং না, রোকেয়া একটা রোকেয়া অত্যন্ত বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি কি করেছেন, তিনি জানেন যে বাঙালি এত সহজে নারীকে শিক্ষিত করবে না যদি না বাঙালির দুর্বল জায়গাতে হাত দেওয়া যায়। বাঙালির দুর্বল জায়গা হচ্ছে তার নাতি। তো রোকেয়া বারবার তার, আমরা যদি তার কোনো গ্রন্থ পাঠ করে থাকি তাহলে খেয়াল করব রোকেয়া বারবার বলছেন যে আপনি যদি আপনি আপনার বৌমার জন্য শিক্ষাদানের কথা ভাববেন না, আপনি আপনার নাতির জন্য ভাবুন, নাতির সুস্থতার জন্য আপনার পুত্রবধূকে শিক্ষিত করুন। এভাবে তিনি শিক্ষার জন্য বলেছেন। আর রোকেয়া যে জন্য মূলত নারীদেরকে শিক্ষিত হতে বলেছেন, এর মধ্যে প্রথম কারণ হচ্ছে সামাজিক ভারসাম্য। তিনি চমৎকার উদাহরণ দিয়েছেন, যে উদাহরণটা আমরা সবাই জানি, নারীকে একই গাড়ির দুটি চাকার সাথে তুলনা করেছেন। এর আগে তিনি তার অর্ধাঙ্গ প্রবন্ধে তিনি বলছেন, আপনার এক ঘাড় যদি 12 ইঞ্চি হয় আর একটা যদি অনেক নিচু হয়, তাহলে আপনার মাথাটার কি অবস্থা হবে একটু খেয়াল করেছেন? আপনার মাথাটা একদিকে ঢলে যাবে না? বা আপনার এক হাত যদি অনেক লম্বা হয় আর এক হাত যদি ছোট হয়, তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে? তো আপনি শিক্ষিত হয়ে, পুরুষ শিক্ষিত হয়ে অনেক দূর এগিয়ে গেল আর নারী খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে। তিনি আসলে একটা মানুষকে, নারী পুরুষের সম্পর্ককে একই মানুষের দুটি পায়ের সাথে তুলনা করেছেন এক জায়গাতে। তিনি বলছেন আপনার একটা পা যদি লম্বা হয় আর একটা পা যদি খাটো হয়, আপনার এই সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে কত দূর যেতে পারবে। রোকেয়া এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন। দ্বিতীয় কারণ যেটি বলেছেন, তিনি বলেছেন যে নারীদেরকে শিক্ষিত হতে হবে একজন সুগৃহিণী হওয়ার জন্য। নারীরা শিক্ষিত হবে একজন ভালো গৃহিণী হওয়ার জন্য, যেমন তার ঘর গোছানো। আমাদের অনেক পরিবারের রান্নাঘরে যদি আমরা এখনো যাই, গিয়ে দেখবো কোনো কোথায় কি আছে, লবণ খুঁজতে গিয়ে সারা যতগুলো বয়াম আছে সবগুলো তছনছ করেও চিনিটা বা যেটা দরকার সেটা খুঁজে পাওয়া যায় না। কারণ ওই যে বিভিন্ন জিনিস সাজানোর যে ডেকোরেশনের যে বিষয়, এটা তো একটু শিক্ষা দীক্ষার মাধ্যমে জানতে হবে। তো রোকেয়া এটা বলেছেন, আপনার ঘর সাজানোর জন্য হলেও আপনার শিক্ষিত হতে হবে। আর আপনি তো, রোকেয়া আমি বারবারই বলছি অনেক বেশি দূরদর্শী ছিলেন এবং মানুষের দুর্বল জায়গা স্মরণ করিয়ে দিয়ে সচেতন করার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে আপনি তো আপনার স্বামীকে ভালোবাসেন, কিন্তু আপনার স্বামীর যে এত কষ্ট করে অর্থ সংগ্রহ করে, সেই অর্থ আপনি কারণে এখানে ওখানে শ্রাদ্ধ করেন, এটা তো আপনার উচিত না। আপনাকে মিতব্যয়ী হওয়ার জন্য তো হিসাব নিকাশ জানতে হবে। আপনার স্বামী যদি অসুস্থ হয়, তাকে ঠিকভাবে সেবা যত্ন করার জন্য তো আপনার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এই যে রোকেয়া প্রায়োগিক জীবনে প্রয়োজনীয়তাকে সামনে রেখে নারীদেরকে শিক্ষিত হতে বলছেন। এরপরে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে তিনি বলছেন, নারীদেরকে, পুরুষরা আমাদের সমাজে যেমন তারা ম্যাজিস্ট্রেট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, প্রয়োজনে আমরা অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য আমরা লেডি কেরানি থেকে শুরু করে লেডি ম্যাজিস্ট্রেট পর্যন্ত হব, তবু আমরা আমাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করব। এরপরে এই যে নারীদেরকে অবহেলা করা সব ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক অন্যান্য যেই অনুষঙ্গগুলো রয়েছে, সব ক্ষেত্রে নারীদেরকে পিছিয়ে রাখা হচ্ছে, নারীদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এবং সুযোগের অভাবে নারী যখন পিছিয়ে পড়ছে, তখন নারীকে বলা হচ্ছে নারীর বুদ্ধি কম।
কিন্তু বুদ্ধি কমের পেছনের ইতিহাসটা তারা বারবারই আড়াল করে যাচ্ছে। রোকেয়া এই জায়গাতে ধরার চেষ্টা করেছেন। তিনি বলেছেন নারী যে বিকশিত হতে পারে না, নারী যে শিক্ষিত হতে পারে না, এবং নারী যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না, এর অন্যতম কারণ নারী সুযোগ পায় না। নারী সুযোগ কোথা থেকে পাবে? তাকে তো সেই সুযোগটা দেয়া হয় না। নারীদের ওপর নানা মাত্রিক জুলুমের কথা তিনি তুলে ধরেছেন। কিভাবে নারীদেরকে ঠকানো হয়, নারীদেরকে কিভাবে সামান্য গহনা দিয়ে আর সব ক্ষয়ক্ষতি থেকে নারীদেরকে মুখ ফিরিয়ে রাখা হয়, সেটা রোকেয়া বলেছেন। এবং এক পর্যায়ে গিয়ে রোকেয়া যেটা বারবারই করেছেন সেটা করেছেন। রোকেয়া বলছেন, আপনারা যে আপনার কন্যাদেরকে এত ঠকাচ্ছেন, আজকে যদি নবী মোহাম্মদ এসে আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আপনাদের কন্যাদের সাথে কি ন্যায় বিচার করেছেন, তখন আপনারা কি জবাব দেবেন? এই প্রশ্ন করেছেন। এবং তিনি বলছেন যে মোহাম্মদ আপনাদের মতো এত সহজ সময়ে আসেননি। তিনি এমন একটা সময় আবির্ভূত হয়েছেন যেই সময়ে নারীদেরকে জীবন্ত পুঁতে রাখা হতো। সেই সময়ে এসে একজন মোহাম্মদ কিভাবে ফাতেমাময় মোহাম্মদ হলেন, এবং ফাতেমাময় মোহাম্মদ হয়ে নিজে একজন বাবা, কন্যার বাবা হিসেবে কন্যাকে কিভাবে সম্মানিত করলেন, সেটা একটা আদর্শ হিসেবে উপস্থাপন করলেন। আর আজকে আপনারা সেই ইসলামকে সামনে রেখে নারীদেরকে যে এত ঠকিয়ে যাচ্ছেন, নবী মোহাম্মদ এসে যদি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা কি জবাব দেবেন, সেটা একটু বিবেচনায় রাখবেন। এবার আমি, আমার আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এবার আমি সংক্ষেপে তিনটি প্রশ্ন সামনে রেখে আমার বাকি আলোচনা রাখার চেষ্টা করব। এক, রোকেয়াকে যে কট্টর নারীবাদী বলা হয়, তিনি কি নারীবাদী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, তিনি নারীদের জন্য কি কি সুযোগ সুবিধা চেয়েছেন, সেই সময় নারীদের জন্য তিনি কি ব্যবস্থা করতে চেয়েছেন, এবং নারীদের জন্য তিনি যে সমাজ কাঠামো তৈরি করতে চেয়েছেন, শিক্ষা, অর্থনৈতিক স্বনির্ভরতা, এটা বাস্তবায়নের জন্য রোকেয়া কিভাবে তার পরিকল্পনা সাজিয়েছেন, আমি এই ব্যাপারে একটু আলোকপাত করব। এক্ষেত্রে আমি রোকেয়ার দুটি উপন্যাস, সুলতানাস ড্রিম এবং তার পদ্মরাগ উপন্যাসকে সামনে রাখবো। রোকেয়া তার এই উপন্যাসগুলোতে যেটি করেছেন সেটি প্রথমে আমার আলোচনার শুরুর দিকে আমি যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে প্রচলিত বা মতবাদের যে নারীবাদ, সেই নারীবাদে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে পুরুষের সমকক্ষ হওয়ার যে অসুস্থ প্রবণতা। নারী পুরুষ অবশ্যই সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বৈচিত্র্য দেওয়া হয়েছে যাতে করে পরস্পরের যেই পারস্পরিক সেবা আদান প্রদান সেটা করতে পারে। তো সেই বৈচিত্র্যটাকে ভুলে গিয়ে একেবারে সবাইকে সমান করে দিলে তো আর সমাজ চলবে না। সেক্ষেত্রে রোকেয়া যেটি করেছেন, মতবাদে আছে যে নারী সবই করতে পারবে, সেখানে রোকেয়া বলছেন যে না, নারীর ফিতরাতের সাথে যেটা সঙ্গতিপূর্ণ, নারী সেটা সেই সম্ভাবনাকেই বাস্তবায়ন করবে, সেই সম্ভাবনাকে ধরেই এগিয়ে যাবে। এক্ষেত্রে তিনি সেলাইয়ের কথা বলেছেন। সেলাই, তিনি বলছেন যে সেলাই অত্যন্ত সূক্ষ্ম কাজ, এই কাজটা নারীরা করতে পারে। বা তিনি এমনটা বলেননি যে একেবারে বাইরে গিয়ে সবকিছু করে ফেলতে হবে, বা শুধু বাইরে গেলেই যে নারী মুক্তি হবে, এটা কিন্তু তিনি বলেননি। তিনি বলছেন যে নারী যেখানে তার ভূমিকা পালন করবে সেখানেই তার বুদ্ধিমত্তার সাথে কোনো ধরনের অবরুদ্ধতা সেখানে থাকবে না, কোনো ধরনের কুসংস্কার সেখানে থাকবে না। নারী যেটা করবে সে সেটা জেনে শুনে সচেতন ভাবে এবং আনন্দের সাথে করবে। সে সেটা করবে কারণ সেটা করতে তার ইচ্ছা করে, তাকে কেউ চাপিয়ে দেবে এই জন্য সে করবে, এটা নারী করবে না। নারীর ফিতরাতে তিনি নারীর ফিতরাতকে গুরুত্ব দিয়েছেন, যেটা আমরা প্রচলিত যে নারীবাদ সেখানে পাই না। আবার নারীবাদের যে দ্বিতীয় তরঙ্গ, সেখানে প্রযুক্তি এসে যুক্ত হয়েছে। কারণ সমাজ কাঠামোটা এমন, একজনকে অবশ্যই ঘরে ভূমিকা পালন করতে হবে। দুইজনই যদি বাইরে একেবারে ঘর ছেড়ে গৃহহারা হয়ে বাইরে ভূমিকা পালন করতে চায় এবং সমানভাবে করতে চায়, কাউকে হয়তো বেশি পরিশ্রম করে হলেও ভেতরে সময় দিতে হবে। এই বিষয়টা রোকেয়া বুঝেছিলেন এবং সেই জন্য তিনি নারীদেরকে যেই
সহযোগিতাটা দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে প্রযুক্তি। তিনি বলছেন যে নারী এই কাজটা করতে পারবে যদি নারী প্রযুক্তির সহায়তা নেয়। এক্ষেত্রে একটা বিষয় আমি স্মরণ করিয়ে দিব, নারী যে সময় যেসব প্রযুক্তির কথা কথা বলছেন, সেই প্রযুক্তি রোকেয়ার জীবন দশায় 1880 থেকে 1932, এই যে তার সময়কাল, তারও বহু পরে যে প্রযুক্তিগুলো এসেছে, রোকেয়া কতটা দূরদর্শী ছিলেন যে সেই সময় তিনি সৌর বিদ্যুতের কথা বলছেন, রান্নাঘরের বিভিন্ন ধরনের প্রযুক্তির কথা বলছেন। কতটা বুদ্ধিমত্তার অধিকারী হলে এই ধরনের চিন্তাকে সামনে আনা যায়। রোকেয়া তার যে সুলতানার স্বপ্ন গ্রন্থ, এই গ্রন্থটিতে, এই গ্রন্থটিকে অনেকে বলে থাকেন এটা অনেকটা সায়েন্স ফিকশনের মতো, কারণ পৃথিবীতে যতগুলো জিনিস আবিষ্কৃত হয়েছে তার আগে সেটা কিন্তু কাল্পনিক, যে সায়েন্স ফিকশন সেখানে এসেছে আগে। তো রোকেয়া সেখানে মেঘকে বশীভূত করা, হাওয়াকে বশীভূত করার কথা বলেছেন, এবং সেখানে তিনি রোকেয়া একটা জিনিসকে নিশ্চিত করার চেষ্টা করেছেন। তিনি এটা মেনে নিয়েছেন যে নারী অধিকার মানে এটা না যে নারী অর্থনৈতিক মুক্তির জন্য রাস্তার পারে মাটি কাটতে যাবে, এভাবে নারী অধিকার আদায় করা লাগবে, বা এভাবে নারীর অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। রোকেয়া কিন্তু এই কথা বলেননি। রোকেয়া বলছেন যে হ্যাঁ, আমাদের শারীরিক ভাবে পুরুষদের চেয়ে আমরা একটু দুর্বল, এজন্য আমরা বুদ্ধিমত্তাকে গুরুত্ব দিব, এবং নারীরা বুদ্ধিমত্তাতে কোনো অংশে কম না, এবং আমরা যদি পুরুষের সমকক্ষ হতে চাই তাহলে আমাদের বুদ্ধিটাকে বেশি কাজে লাগাতে হবে, আমরা শারীরিক শ্রম বেশি দিতে পারবো না। এ প্রসঙ্গটা রোকেয়ার পদ্মরাগ উপন্যাসেও এসেছে। সিদ্দিকা যখন তার তার সখীকে বলছিলেন যে আমাকে একটা কাজ দাও, আমি কি কাজ করব, এখানে তো সবাই, ওই আশ্রমে সবাই তো কাজ করে, আমি একটা কাজ করতে চাই। তো তখন সিদ্দিকা বলেছিলেন, অর্থাৎ পদ্মরাগ বলেছিলেন যে আহ সিদ্দিকাকে বলা হয়েছিল যে আচ্ছা তুমি কি কাঠ কাটতে পারবে? তো তখন সিদ্দিকা বলেছিলেন যে না, এই কঠিন কাজ আমি করতে পারবো না, আমাকে একটু কোমল কাজ দেন। এখানে যে রোকেয়া ফিতরাতটাকে গুরুত্ব দিয়েছেন, প্রচলিত ধারা নারীবাদের মতো না। আরেকটা যে বিষয়কে আমি এই প্রসঙ্গে বলতে চাই সেটা হচ্ছে নারীবাদের দ্বিতীয় তরঙ্গে এসে, অর্থাৎ 1960 সালের দিকে এসে, 60-এর দশকে এসে প্রযুক্তিকে যেখানে গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু অনেক আগেই রোকেয়া বলে ফেলছেন। অতএব রোকেয়া যে প্রচলিত ধারা নারীবাদীদের একজন, এটা আমরা বলতে পারি না। রোকেয়া নারীদের সংস্কার চেয়েছেন সমগ্র জাতির সংস্কারের জন্য, শুধুমাত্র নারীদের জন্য না। সেটা তিনি বারবারই বলেছেন যে সমাজ যদি ভারসাম্যপূর্ণভাবে অগ্রসর হতে চায় তাহলে অবশ্যই নারী পুরুষকে সমানভাবে কাজ করতে হবে। এই জন্য তিনি নারীদেরকে অগ্রসর হতে বলেছেন, পুরুষদের বিরোধিতা করার জন্য না। তার কোনো জায়গাতে এটা পাবো না যে তিনি পুরুষদের বিরোধিতা করেছেন, যেটা আমরা নারীবাদে দেখতে পাই। নারীবাদ মানে পুরুষদের বিরোধিতা এবং পুরুষবাদের বিপরীত একটা মতবাদ, এটা রোকেয়া করেননি। রোকেয়া তার বিভিন্ন জায়গাতে তার তার যে পদ্মরাগ উপন্যাস, এটি তিনি তার ভাইকে উৎসর্গ করেছেন, এবং তিনি জীবনভর তার স্বামীর প্রতি কৃতজ্ঞ থেকেছেন। তো সেই জায়গা থেকেও আমরা রোকেয়াকে কিন্তু নারীবাদী বলতে পারি না। রোকেয়া নারীবাদের দ্বিতীয় ওয়েভে এসে প্রযুক্তির কথা বলা হলেও রোকেয়া তার বহু আগে তার দূরদর্শিতার মাধ্যমে বলেছিলেন। অতএব রোকেয়াকে যদি নারীবাদী বলতেও হয় তাহলে বলতে হবে তিনি অনেক বেশি অগ্রসর ছিলেন, অনেক বেশি আধুনিক ছিলেন। আরেকটি বিষয়, হুমায়ুন আজাদ যিনি রোকেয়ার লেখার অংশগুলোকে নিয়ে নারীবাদী হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তিনিও কিন্তু স্বীকার করেছেন যে প্রচলিত যে নারীবাদ ছিল সেটার সাথে হয়তো রোকেয়ার যোগাযোগ ছিল না। রোকেয়া সমাজ সংস্কার করেছেন স্থানীয় পরিমণ্ডলে, তিনি স্থানীয় পরিসরে সমাজ সমস্যাকে চিহ্নিত করে তারপর তিনি সংস্কারের জন্য চেষ্টা করেছেন। অতএব এই ব্যাপারে আমাকে ব্যক্তিগতভাবেও অনেকে অনেক সময় বলেছেন যে রোকেয়া তো নারীবাদী, রোকেয়া ইসলাম বিরোধী, রোকেয়া সম্পর্কে আমার মতামত কি। তখন আমি অবাক হতাম যে একটা নারী তার জীবনের কতটা ত্যাগ স্বীকার করে সংস্কারের চেষ্টা করলেন, এখনো তাকে তার পক্ষ নিব নাকি বিপক্ষ নিব এটা নিয়ে আমাদেরকে সংশয় কাটিয়ে উঠতে পারলাম না আমরা। এরপর রোকেয়া যেটি করেছেন, তিনি নারী মুক্তির জন্য
নারীদেরকে বুদ্ধিমত্তা শিক্ষা অর্জনকে গুরুত্ব দিয়েছেন। এরপর তিনি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য তিনি বলেছেন যে নারী যেটা করতে পারে সে সেটা করবে। এভাবে তিনি নানা নানা ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি যে সমাধানগুলো দিয়েছেন সেটা সমাজের সাথে কতটা সম্পৃক্ত এবং জাতীয় জাগরণের জন্য এটা জরুরি, এটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু রোকেয়া সারা জীবন ধরে নিজেকে সমর্পণ করে সমাজ থেকে কি পেয়েছেন? আজকে আমরা রোকেয়ার টেক্সট গুলো যখন পড়বো, রোকেয়ার বইগুলো যখন পড়বো, তখন মনে হবে যে এটা তো স্বাভাবিক কথা, আমাদের খুব একটা গায়ে লাগবে না, মনে হবে আমরা তো সে সময়ের চেয়ে অনেক বেশি স্বাধীন। কিন্তু তিনি যে সময় বসে এই লেখাগুলো লিখছেন সেই সময়টাকে আমাদের বিবেচনায় রেখে রোকেয়াকে মূল্যায়ন করতে হবে। সেই সময় যে অবরুদ্ধতা ছিল, কুসংস্কার, কুসংস্কার কোন পর্যায়ে থাকলে নারীদের শিক্ষা গ্রহণকে কুসংস্কার মনে করা হয় এবং শিক্ষা গ্রহণের কুফল সামনে রাখা হয়, একটা সমাজ কতটা কুসংস্কারাচ্ছন্ন থাকলে এই কাজ করতে পারে। তো রোকেয়া অনেক দুঃখ নিয়ে বলছেন, আমি যখন মধুপুরে যাই তখন সেখানে গিয়ে বিচিত্র ধরনের পাথর কুড়ায়, আমি যখন উড়িষ্যাতে যাই সাগর তীরে, সেখানে গিয়ে আমি ঝিনুক কুড়াই, আর 25 বছর ধরে সমাজ সেবা করে কাঠমোল্লাদের অভিসম্পাদ কুড়াইয়াছি। তিনি 25 বছর সেবা করেছেন, বিনিময়ে তাকে অনেক ফতোয়া, আমরা এখনো কাজ করতে গেলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হই, নারী এটা করতে পারবে কিনা, ওটা করতে পারবে কিনা। এখন তো আমাদের সমাজ অনেক উদার হয়েছে, তাহলে রোকেয়াকে কি পরিমাণ কষ্ট স্বীকার করতে হয়েছে, কত কটু কথার মুখোমুখি হতে হয়েছে, সেটা আমরা কিছুটা আন্দাজ করতে পারি। তো রোকেয়া কিন্তু কোনো কিছুর আশায় কোনো কিছু করেননি, কিংবা কারো ভয়ে থেমেও থাকেননি। এই যে আজকে আমরা রোকেয়াকে নিয়ে সেমিনার করছি, আজকে আমরা আজকে বিভিন্ন জায়গায় সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রোকেয়া দিবস উদযাপন করা হচ্ছে, রোকেয়ার ছবি টাঙানো হচ্ছে, তার বাণীগুলোকে প্রচার করা হচ্ছে। এই যে এত সম্মানে তিনি সম্মানিত হচ্ছেন, কিন্তু এসব কোনো সম্মানের আশায় তিনি কিছু করেননি, এবং তিনি কাঠমোল্লাদের ভয়েও কিন্তু ভীত হননি। এক্ষেত্রে তিনি রাবিয়া বসরিকে স্মরণ করেছেন। তিনি বলছেন, রাবিয়া বসরি তিনি ইবাদত করার ক্ষেত্রে বলেছেন, ইয়া আল্লাহ, আমি যদি দোজখের ভয়ে ইবাদত করি তাহলে তুমি আমাকে দোজখে নিক্ষেপ করো, আর আমি যদি জান্নাত পাওয়ার আশায় ইবাদত করি তাহলে আমার জন্য তুমি জান্নাত হারাম করে দিও। রোকেয়া বলছেন যে সমাজ সংস্কারের ক্ষেত্রে আমার যে সেবা, এটাও আমি এভাবেই বলতে চাই আল্লাহর কাছে, আমি কোনো কিছুর প্রতিদান চাই না, কোনো কিছুর ভয়ও চাই না। একজন সাধক আসলে এমনই হন। রোকেয়ার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা আছে। আজকে আমরা এই যে অনেকটা স্বাধীনতা, আমরা অনেক বেশি আমাদের চলার পথ অনেক বেশি সহজ হয়ে গেছে, এর পেছনে বেগম রোকেয়ার কষ্টের ভূমিকা অবশ্যই আছে। তিনি কষ্টের পথে নিজের শরীরকে বিছিয়ে দিয়েছিলেন, নিজের মেধাকে বিছিয়ে দিয়েছিলেন, নিজের অনেক কষ্টগুলোকে বিছিয়ে দিয়েছিলেন বলেই কিন্তু আজকে আমরা এত সহজে হেঁটে যেতে পারছি। রোকেয়া অনেক শোকের মধ্যে ছিলেন, একটা দীর্ঘ সময় তিনি বৈধব্য যাপন করেছেন, পরপর 2 সন্তান অল্প দিনের মাথায় মারা গিয়েছে। সেই শোককে তিনি শক্তিতে রূপান্তর করে সেই শক্তি তিনি সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্যয় করেছেন। আজকে আমরা সেই সুফল ভোগ করছি, এবং আমরা রোকেয়াকে সামনে রেখে আত্মপ্রত্যয় সংগ্রহ করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি আশা করব আমি সহ আমরা প্রত্যেকে যারা আছি সবাই যার যার জায়গা থেকে আমরা নিজেদের বুদ্ধিমত্তাকে শানিত করার চেষ্টা করব এবং ইসলামকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ইসলাম আমাদেরকে অনেক কিছু দিয়েছে, ইসলামকে একটা বিশেষ গণ্ডিতে আটকে রেখে যাতে আমরা ইসলামের সমুদ্রকে কোনো কূপ বানিয়ে না ফেলি, যে শিক্ষা রোকে আমাদেরকে দিয়েছেন, এটা মাথায় রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং পরবর্তী প্রজন্মের জন্য পথ চলাকে আরো সহজ করে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।